একটোপিক প্রেগন্যান্সি কি, কেন হয়, কাদের হয়, এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো। তো আশা করি সবার ভালো লাগবে। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো সালটা ছিল 2024, একদম শুরু থেকেই যখন বুঝতে পারলাম যে কনসিভ করছি, তখন তো একটু মানে খুব খুশি মনের মধ্যে ছিলাম। তো ডক্টরের কাছে যাওয়ার পর যেটা শুনলাম সেটা কিন্তু আসলেই অনেক কষ্টকর ছিল। তো আমি আপনাদের সাথে সেই জার্নিটা শেয়ার করব, একটোপিক প্রেগন্যান্সির সেই জার্নিটা। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে, যখন আমি জানতে পারলাম যে প্রেগন্যান্সি আসছে, তখন কিন্তু আমি ডক্টরের কাছে যাই। তো ডক্টর আমাকে কিছু টেস্ট করানোর জন্য বলে। তো আমি হচ্ছে সেখান থেকে কিছু টেস্ট করাই। টেস্ট করানোর পর কিন্তু আসলে যেটা জানলাম সেটা কিন্তু আসলে মানে মানে বিশ্বাস করার মতো না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে মানে কোনো কনসিভ করি নাই, বা বাচ্চার থলিতে কোনো বাচ্চা নাই, কিন্তু থলিতে কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। এটার জন্য অনেক মানে খারাপ লাগতেছিল যে এটা আসলে কি হচ্ছে। তো আসলে ওনা বলতেছে যে আপনি তো কনসিভ করেননি, এদিকে কিন্তু আমার যে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করার পর কিন্তু পজিটিভ আসছে, কিন্তু ডক্টর বলতেছে যে না, কোনো রিপোর্ট কোনো পজিটিভ না। এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে বাল্ক ইউটেরাস উইথ ফাইব্রয়েডস অ্যান্ড থিকেন্ড এন্ডোমেট্রিয়াম আর enlarged right ovary with suggestive of a follicular cyst, prominent left ovary। মানে এখানে হচ্ছে বলতেছে জরায়ুটা অনেক মোটা, দেন হচ্ছে রাইট ওভারিতে একটা সিস্ট আছে। তো এইটা হচ্ছে আমার রিপোর্ট ছিল, আর রিপোর্টটা দেখে কিন্তু আমার খুব বেশি খারাপ লাগছে। আর এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন, সাইজটা কিন্তু অনেক বেশি। এখানে উল্লেখ করে দিছে যে রাইট ওভারের সাইজটা হচ্ছে মানে বেশি বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার রিপোর্ট ছিল। তো এটা দেখার পর তো আমার খুব খারাপ লাগছে। দেন হচ্ছে এটা হচ্ছে নিয়ে আমি কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম, যে ডক্টর আমি দেখাইছিলাম। তো ডক্টর দেখার পর ডক্টর কিন্তু আমাকে আবার হচ্ছে টিভিএস করায়। টিভিএস করে নিজে দেখে যে আসলে ঠিক কিনা। পরে যেটা বুঝতে পারলাম, তখন কিন্তু ডক্টর আমাকে বলল যে আমার বাসা থেকে আমার সাথে কেউ আসছে কিনা, যেহেতু জিনিসটা একটু সিরিয়াস আর আমি কিন্তু বুঝতে পারিনি। তো আমি তো বললাম যে না, আমার বাসা থেকে কেউ আসেনি। তারপরে কিন্তু ডক্টর আমাকেই বলল যে এরকম প্রবলেম হয়েছে, একটোপিক প্রেগনেন্সিটা হয়েছে। এটা হচ্ছে বাচ্চাটা জরায়ুতে না হয়ে জরায়ুর বাহিরে হয়েছে। দেখা যাচ্ছে টিউবে হয় বা ওভারিতে হয়, বেশিরভাগই কিন্তু টিউবে হয়। আর ওভারিতে যে বাচ্চাটা কনসিভ হয় সেটা কিন্তু খুবই কম হয়, সেটা খুবই রেয়ার, মানে খুব কম। মানে এরকম নাকি হয়েছে যে ডক্টর আমাকে বললো যে এরকম আমি কখনো শুনি নাই যে ওভারিতে এরকম বাচ্চা কনসিভ হয়েছে। উনি আর কি শোনেন নাই, কিন্তু ওভারিতেও হয়। আর টিউবে যেটা হয় সেটা মানে অনেকেরই টিউবেতেই হয়। তারপরে কিন্তু দেখা যাচ্ছে আমি ডক্টরের কথা অনুযায়ী ডক্টর বলল আমাকে যে আমি যেন দ্রুত ভর্তি হয়ে যাই মেডিকেলে। আর এদিকে কিন্তু আমার শারীরিক কোনো সমস্যা ছিল না, যেমন পেটের ব্যথা, অতিরিক্ত বমি বা ব্লিডিং হয়, এটা কোনো কিছুই ছিল না। আমি কিন্তু একদমই সুস্থ ছিলাম। তারপরে ডক্টর আমাকে ইমার্জেন্সিভাবে ভর্তি হতে বলে। তো ভর্তি হওয়ার পর কিন্তু ও ঢাকা মেডিকেলে আমি ভর্তি হই, যেহেতু এটা খুব সিরিয়াস একটা বিষয়। আর আমি চাচ্ছিলাম যে ট্রিটমেন্টটা অনেক ভালোভাবে হোক। তো কয়েকটা হসপিটালে খোঁজ নেওয়া হয়েছে, যেমন কুর্মিটোলা মেডিকেল হসপিটালে গিয়েছিলাম। ওখানে আমাকে ভর্তি নেয়নি, কারণ বলল যে ওখানে ব্লাড ব্যাংক নাই। আর যেহেতু এমন একটা সমস্যা যে ব্লিডিং হলে কিন্তু আর থামতে চায় না, প্রচুর পরিমাণে ব্লাড দিতে হয়।
আর আমার হিমোগ্লোবিনটাও কিন্তু অনেক কম ছিল, হিমোগ্লোবিন ছিল কম, যার কারণে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি হিমোগ্লোবিনটা। তো হিমোগ্লোবিন ছিল কম, আর এদিকে যেহেতু আমার সমস্যাটা ওইরকম হয়নি, তারপরেও কুর্মিটোলাতে গেছি, কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে কিন্তু আমাকে বলছে যে তাড়াতাড়ি অন্য জায়গা হচ্ছে ভর্তি হতে। তারপরে সোহরাওয়ার্দীতে যাওয়া হয়েছে, সোহরাওয়ার্দীতেও কিন্তু আমাকে ভর্তি করানো হয় নাই। দেন আমি কিন্তু ঢাকা মেডিকেলে গেছি। ঢাকা মেডিকেলে যাওয়ার পর ওনারা আমাকে একটা টেস্ট করাইতে বলে, যে ভালো একটা টেস্ট করানোর জন্য। তারপরে আমি পপুলার হসপিটালে টেস্টের জন্য যাই। ওখানে যাওয়ার পর কিন্তু বোঝা যায় যে আসলে সমস্যাটা কোথায়। তো ওরা ভালোভাবে বলে দেয় যে এই সমস্যাটা হয়েছে রাইট ওভারিতে, কনসিভটা হয়েছে। তো রাইট ওভারি সিস্ট আছে একটা, তারপরে জরায়ুতে কিছু ফাইব্রয়েড আছে। তারপরে ওখান থেকে রিপোর্ট নিয়ে আমি কিন্তু ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পর ওরা রিপোর্ট দেখে কিন্তু আমাকে অ্যাডমিট করায় নেয়। দেন যেদিন ভর্তি হলাম সেই দিন থেকেই কিন্তু দেখা যাচ্ছে ব্লিডিংটা হচ্ছে। তো এদিকে ভর্তি করানোর পর প্রায় তখন রাত 12টা বাজে, তখন আমাকে বলা হচ্ছে যে আপনাকে অপারেশন করা হবে, রেডি হন। তা আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, একদম কান্না করে দিচ্ছি। এদিকে ব্রনসাইন কিন্তু নেওয়া হয়ে গেছে, আমাকে ওটির সামনে ডাকা হয়েছে, কিন্তু আমি অনেক ভয় পাচ্ছিলাম আর কান্না করতেছিলাম, যার কারণে আমি ওটির সামনে যাইনি। আর যেহেতু সরকারি হসপিটাল, ওটি যেহেতু ফাঁকা ছিল, তো আমার যাওয়া লেট হওয়াতে কিন্তু অন্যজনকে ওটিতে ঢুকাই নিছে। দেন কিন্তু আমার কাগজপত্রগুলো আমার হাতে ব্যাগ দিয়ে গেছে যে আপনাকে এখন ওটি করানো হবে না, পরে। তো পরের যখন ডিউটি ডাক্তার আসলো রাতে, তখন হচ্ছে ওনা আমার রিপোর্টগুলো দেখলো, দেখার পর কিন্তু বলল যে অপারেশন করা লাগবে না। কেন অপারেশন করাইতে বলছে? তো ওনা বললো যে আমরা আগে প্রথমে ইঞ্জেকশনের মাধ্যমে দেখব, যদি ইঞ্জেকশনে না কাজ হয় তারপরে ওটি করানো যাবে। তো দেন কিন্তু আমি ওখানে ভর্তি হলাম। পরে আমাকে পরের দিন একটা ইঞ্জেকশন দেওয়া হলো। ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু আমার ফার্স্টে যে বিটা ইসিজিটা ছিল, ফার্স্টে বিটা ইসিজি ছিল আপনার, আমার হচ্ছে প্রায় 3200 বিটা ইসিজি ছিল। এখানে যে বিটা ইসিজিটা ছিল 3274, এটা অনেক বেশি ছিল, এই জন্য আর কি অপারেশনটা করাইতে চাচ্ছিল। পরে বলল যে যেহেতু সাইজ অনেক ছোট, তো আমরা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে দেখি এটা কমে কিনা। এটা আমার ফার্স্ট বিটা ইসিজি ছিল, 9 তারিখে 9/1/2024 করানো হয়েছে। তারপরে এখানে আমার হিমোগ্লোবিন ছিল কিন্তু 9.5, যার কারণে আমাকে আগে থেকে ব্লাডটা ম্যানেজ করে রাখা হয়েছে 2 ব্যাগ। দেন যে বিটা ইসিজি আসে সেটা হচ্ছে 1740, এটা করা হয়েছে 13 জানুয়ারিতে। তো এই বিটা ইসিজির পর কিন্তু 15 তারিখে আমার আরেকটা বিটা ইসিজি করা হয়, সেখানে বিটা ইসিজি যেটা কিন্তু 1827 আছে। তো বিটা ইসিজি এরকম দেখে কিন্তু আমাকে আর অপারেশনটা করেনি, বলছে এমনিতেই কমে যাবে। দেন আমাকে আবার আমি 15 জানুয়ারিতে আরেকটা বিটা ইসিজি করানোর পর যেটা পাইলাম 1800। তারপরে আমি 17 তারিখে আরেকটা বিটা ইসিজি করলাম, সেটা হচ্ছে 1001 আসলো। 17 তারিখের পর আমি আবার আরেকটা বিটা ইসিজি করলাম, এখানে কিন্তু হিমোগ্লোবিন 9.6 ছিল। আর তারপরে যেটা আসলো সেটা হচ্ছে 698। এটা আসার পর কিন্তু ডক্টর আমাকে হচ্ছে রিলিজ করে দিল যে বিটা ইসিজি কমতেছে, আস্তে আস্তে কমে যাবে। দেন আমার বিটা ইসিজি আসলো হচ্ছে 23.32, এটা আসছে। তো এই বিটা ইসিজি আসার পর কিন্তু আমি কিন্তু আবার গেছিলাম ডক্টরের কাছে। এই যে 20 তারিখে বিটা ইসিজি আসলো আমার 698। এইটা করার পর ডক্টর কিন্তু আমাকে রিলিজ করে দিল।
যে তারপরে বলল যে 1 সপ্তাহ পর যাইতে, 1 সপ্তাহ পর আবার হচ্ছে টেস্ট করাই নিয়ে যাইতে। তো এখানে 28 তারিখে আমি আরেকটা বিটা ইসিজি করাই, সেটা আসে হচ্ছে 23.32। তো ডক্টর বলল যে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে কমে যাবে। দেন কিন্তু আমাকে আরও 1 মাস পর যাইতে বলল। তারপরে আমি হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে 1 মাস পর আমি আবার গেলাম, সেটা হচ্ছে 9/3/2024 আমি গেলাম আবার। তো ওখানে আসলো হচ্ছে 0.3। তো বলল যে এখন নর্মাল আছে, কোনো সমস্যা নাই, এখন হচ্ছে কোনো প্রবলেম নাই। তারপরে কিন্তু আমাকে যেখানে টিভিএস করানো হয়েছে ওখান থেকে আমি টিভিএস করেছিলাম। টিভিএস করার পর কিন্তু বলল যে না, কনসিভটা যেটা ছিল, যেটা একটোপিক প্রেগনেন্সি ছিল, সেটা কিন্তু আর নাই। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ সব কিছু খুব ভালোভাবে ঠিক করে দিছে, যে আমার অপারেশন ছাড়াই কিন্তু আমি খুব ভালোভাবে একটোপিক প্রেগনেন্সিটা মানে হয়েছে, আমার শেষ হয়েছে। তো একটোপিক প্রেগনেন্সি নিয়ে কিন্তু অনেকের অনেক হচ্ছে ভয় ভীতি কাজ করে। আসলে এটা একটা ভয় পাওয়ারই বিষয়, কারণ দেখা যাচ্ছে যে এখানে সরাসরি কিন্তু অপারেশনটা করে ফেলে, আর অপারেশন ছাড়াও আরেকটার মাধ্যমে একটোপিক প্রেগনেন্সিটা যেটা শেষ করা যায় সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে, যেটা হচ্ছে ফুটো করা হয়, ছোট ছোট ফুটো করে তারপরে অপারেশনটা করা হয়। আর আমার যেহেতু কোনো প্রবলেম ছিল না, যেহেতু খাওয়াতে বা পেটের ব্যথা বা অতিরিক্ত ব্লিডিং হওয়া কোনো সমস্যা ছিল না, যার কারণে কিন্তু আমাকে অপারেশনটা করানো লাগেনি। কারণ যাদের টিউবে কনসিভ হয়, টিউবটা থাকে অনেক ছোট, ছোট থাকার কারণে কিন্তু টিউবে বাচ্চাটা বেশি দিন ক্যারি করতে পারে না, ওটা কিন্তু রাপচার হয়ে যায়, মানে ফেটে যায়। আর ফেটে গেলে কিন্তু দেখা যায় যে অতিরিক্ত ব্লিডিং হয়, তখন কিন্তু ওই যে কনসিভ করে ওই মায়ের জন্য কিন্তু লাইফ রিস্ক হয়ে যায়। আর ওভারি যেহেতু একটু বড় থাকে, ওভারিতে একটু সময় নেয় বাচ্চাটা বড় হতে। দেখা যাচ্ছে যে প্রথম দিকে গেলে পরে ভালো হয়, কারণ রাপচার হয়ে গেলে তো জিনিসটা তখন ফেটে যায়, আর তখন হচ্ছে লাইফ রিস্ক হয়ে যায়, তখন কিন্তু প্রচুর ব্লিডিং হয়, আর ওই মাকে বাঁচানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো আমরা যেহেতু আগেই বুঝতে পারছিলাম জিনিসটা, যার কারণে আমরা আগেই চলে গেছিলাম। আর আমি যেটা সবাইকে উদ্দেশ্য করে বলবো যে বাচ্চা কনসিভ হওয়ার সাথে সাথে কিন্তু একবার ডক্টরকে দেখানো উচিত। যদি কোনো প্রবলেম হয়, যেমন হার্টবিট আসছে কি না, বাচ্চা আছে কিন্তু বাচ্চার থলিতে বাচ্চা আসছে নাকি, এগুলো কিন্তু ভালোভাবে দেখে নেওয়া উচিত। নাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একটোপিক প্রেগনেন্সি হয়ে গেলে অনেক সমস্যা হয়। আবার অনেকেরই আছে ডিএনসি করা লাগে, যেটা কিন্তু অনেক কষ্টের। তো আল্লাহর রহমতে আমার কিন্তু অপারেশন বা ডিএনসি কোনোটাই করানো লাগেনি। তো আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে গেছে। তো যারা হচ্ছে কনসিভের জন্য ট্রাই করবেন তারা অবশ্যই কিন্তু তাদের হচ্ছে থাইরয়েড হরমোন এগুলো আছে নাকি, ডায়াবেটিক্স আছে নাকি, বা পেশাবের রাস্তায় বা জরায়ুতে কোনো ইনফেকশন আছে নাকি, এগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে। কারণ এগুলা দেখে না নিলে দেখা যাচ্ছে ইনফেকশন থাকলেও কিন্তু অনেক সময় বাচ্চাটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি হয়ে যায়, জরায়ুতে না হয়ে জরায়ুর বাহিরে হয়ে যায়। এটাই হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। তো অনেক রকম প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি আছে, ক্রনিক একটোপিক আছে, তারপরে একটোপিক আছে, তারপরে মোলার প্রেগনেন্সি আছে, এরকম অনেক প্রেগনেন্সি আমি দেখলাম ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর। আর ওখানে ভর্তি হওয়ার পর ওদের বিহেভগুলো, ওদের সার্ভিসগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। আর আমি 10টা দিন ছিলাম, এই 10টা দিনে আমার মানে 7 জায়গায় ক্যানুলা ঢোকানো হয়েছে, এমন একটা অবস্থা, আমার ব্রেনটা ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।